হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE এর অন্যতম সেরা একজন ট্যালেন্টেড রেসলার সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে ম্যাট রিডল। তিনি বর্তমানে WWE এর সাথে নেই, WWE থেকে রিলিজ করে দিয়েছে এবং পরবর্তীতে কবে তিনি WWE তে আসবেন কিনা এটাও কিন্তু আমরা জানি না। তো আজকের ভিডিওতে আমি মূলত তার যে রেসলিং ক্যারিয়ার আছে এটাকে ফোকাস করে তার উত্থান থেকে পতন সমস্ত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ম্যাট রিডল তিনি পেশায় একজন ছিলেন মিক্সড মার্শাল আর্টিস্ট এবং তিনি তার ক্যারিয়ার শুরু করেন ইউএফসি থেকে। ইউএফসিতে তার স্ট্রাইক ছিল 7/3, মানে তিনি 10টা ম্যাচ খেলেছেন ইউএফসিতে বক্সিং এবং 3টা ম্যাচ হেরেছিলেন এবং 7টা ম্যাচ জিতেছিলেন। তবে 2013 সালে ইউএফসি তাকে রিলিজ করে দেয়। কারণটা ছিল তিনি মাদকে আসক্ত ছিলেন এবং তিনি এমন একটা মাদক নিয়েছিলেন যার নামটা হচ্ছে মারিজুয়ানা। বুঝতে পারছেন আমি কেন এই নামটা এভাবে বললাম আরকি। তো এভাবে যখন তিনি রেসলিং থেকে সরি ইউএফসি থেকে বের হয়ে আসলেন, তখন তিনি মনোনিবেশ করলেন প্রফেশনাল রেসলিং এর প্রতি। তো এর জন্য তো ট্রেনিং দরকার হয়। তাই তিনি ট্রেনিং নিলেন কাদের কাছ থেকে? আমরা জানি কডি রোডসের পিতা ডাস্টিন রোডস, যিনি হচ্ছেন আমেরিকান ড্রিম নামে খ্যাত, এবং তার ভাই কোডি হল। অর্থাৎ এই দুজনের কাছ থেকে তিনি হচ্ছেন প্রফেশনাল রেসলিং এর ট্রেনিং নেন। এবং 2013 সাল থেকে ইউএফসি থেকে বের হয়ে এভাবে ট্রেনিং নিয়ে তিনি 2014 সাল থেকে রেসলিং শুরু করেন। যেহেতু আগে থেকে তিনি মিক্সড মার্শাল স্পেশালিস্ট ছিলেন এবং ইউএফসি থেকে আসছেন, সেহেতু তিনি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট কোম্পানিতে খুব ভালোভাবে চান্স পেয়ে গিয়েছিলেন। বিভিন্ন ম্যাচ খেলতেন পার্ট টাইম ভাবে, অথবা কোনো ছোটখাটো ম্যাচ হলে তিনি সেখানে খেলতেন আরকি। তো এভাবে তিনি খুব ভালো অ্যাটেনশন পেয়ে যান যখন ইন্ডিপেন্ডেন্ট রেসলার হিসেবে কাজ করার সময় তিনি। তবে ২০১৮ সালে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ইভেন্টটা ঘটে। তিনি WWE র সাথে চুক্তিভুক্ত হন এবং ২০১৮ সালে NXT টেকওভার এ তিনি হচ্ছে WWE তে ডেবিউ করেন। এনএক্সটি-তে তার অনেক ভালো লাইফ ক্যারিয়ার ছিল। আমার মনে হয় যে এনএক্সটি-তেই তিনি সবচেয়ে বেশি অ্যাটেনশন, সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছেন। এনএক্সটি থাকাকালীন তিনি অনেক ভালো, ভালো ফিউড পেয়েছেন। অ্যাডাম কোল, টিমোথি এদের সাথে অনেক ভালো, ভালো ফিউড পেয়েছেন, যেগুলোর মাধ্যমে অনেক বেশি পপুলারিটি হয়। সত্যি বলতে তার প্রতি আমার যে ভালো লাগা, তার রেসলিং দেখা, এটা আমার এনএক্সটি থেকে তার রেসলিং দেখার পরেই ভালো লেগেছিল আরকি। তো WWE NXT-তে তার একটা অর্জন ছিল, তিনি পিট ডানের সাথে ট্যাগ টিম টাইটেল জিতেছিলেন একটা, এবং তাদের দলের নাম ছিল সম্ভবত ব্রুজওয়েট। তো NXT-তে অনেক ভালো করার পর তাকে 2020 সালে মেইন রোস্টারে স্ম্যাকডাউনে শিফট করানো হয় এবং মেইন রোস্টারে এসেও তিনি তার স্কিলস, তার অ্যাক্টিভিটিস এগুলো দেখিয়ে সবার মন জয় করতে সক্ষম হন আরকি। তাকে দেখে দর্শকরা অনেক বেশি চিয়ার্স দিত। ম্যাট রিডলের লাইফের ডাব্লিউডাব্লিউইতে সবচেয়ে বড় অর্জন হচ্ছে 2021 সালে তিনি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জেতেন। যেটা তার লাইফে অনেক বড় একটা অর্জন বলা চলে। এবং তিনি তার জীবনের সবচেয়ে বেশি পপুলারিটি, সবচেয়ে বেশি ফ্যানদের চিয়ার্স পান যখন তিনি র্যান্ডি অর্টনের সাথে RK ব্রু নামে একটা ট্যাগ টিম গ্রুপ একটা তৈরি করেন এবং সেটা অনেক বেশি পপুলারিটি পায় সারা বিশ্বের মধ্যে। এবং তিনি সেখান থেকে WWE র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন। কিন্তু পরবর্তীতে এইটা ভেঙে যায়, তার কারণটা আছে, এবং তারপরে তিনি বিভিন্ন সিঙ্গেল ম্যাচ খেলা শুরু করেন এবং সিঙ্গেল ম্যাচ খেলা শুরু করার কয়েক বছর পরে বা কয়েক মাস পরে তিনি হচ্ছে WWE থেকে রিলিজ পান। এটা হচ্ছে তার মূলত মেইন ক্যারিয়ার এবং তার সফলতার দিকগুলো যদি আমরা বলি, এগুলো তাহলে বলা চলে আরকি। তো এবার আসি যে কিছু তার ডাউনফল সম্পর্কে, তার পতনটা কিভাবে শুরু হয়? তার পতনটা শুরু হয় তার পার্সোনাল লাইফ নিয়ে, তার পার্সোনাল অ্যাক্টিভিটিস নিয়ে, এবং তাছাড়া ব্যাক স্টেজে তিনি বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন রেসলার এবং যারা কর্মচারী আছে তাদের সাথে তিনি খারাপ ব্যবহার করতেন। তাদের সাথে তার বিভিন্ন সময় ঝামেলা লেগেই থাকতো। এটা তার একটা নেগেটিভ পয়েন্ট ছিল। এবং পরবর্তীতে র্যান্ডি অর্টন ইনজুরি হওয়ার পর তিনি যখন একা হয়ে গেলেন এবং সিঙ্গেল ম্যাচ খেলতে লাগলেন, সিঙ্গেল ফিউডও যাইতে লাগলেন, তখন তিনি পুরোপুরি ভালো করতে পারলেন না। তিনি তার ফ্যান রিঅ্যাকশন হারাচ্ছিলেন, তার পপুলারিটি হারাচ্ছিলেন। কারণ ছিল অনেক, এবং তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে তিনি রেসলিংটাকে এবং রেসলিং এর যে একটা ফিউড তৈরি করা, মানুষের মনে একটা এক্সাইটমেন্ট তৈরি করা, এটা থেকে তিনি হচ্ছে সফল হতে পারছিলেন না। ইভেন সেথ রলিন্সের সাথে একটা ফিউড চলাকালীন সময় তিনি একদম সিরিয়াস হয়ে গেছিলেন এবং তিনি স্ক্রিপ্টের বাইরে কথা বলা শুরু করেছিলেন। যেটার ফলে WWE তার উপর অনেক বেশি বিরক্ত হন আরকি। তবে তার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে ২০২০ সালে। তিনি WWE এর অনেক বড় একটা পলিসি ভঙ্গ করে ফেলেন। যেটার ফলে WWE তার উপর অনেক বেশি ক্ষুণ্ণ হন আরকি। তো এভাবে চলতে থাকে তার জীবন। তিনি বেশ ভালো করতে পারছিলেন না এবং তার ব্যাক স্টেজে বিভিন্ন ঝামেলা এগুলো চলছিল এবং ২০২৪ সালে তাকে WWE রিলিজ করে দেয়।
এরকম একটা ইয়ং ট্যালেন্টের এভাবে WWE ক্যারিয়ার শেষ হওয়া সত্যিই দেখা আমার জন্য একটা কষ্টের এবং সমস্ত রেসলিং ফ্যানদের জন্য একটা কষ্টের ব্যাপার। তবে তার যদি রিটার্ন নিয়ে আমরা বলি তাহলে অনেক কিছুই বলা যাবে। তবে এখন কথা হচ্ছে তিনি বর্তমানে কোথায় আছেন? তিনি বর্তমান বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট যে রেসলিং কোম্পানির সাথে রেসলিং করছেন। মাঝে, মাঝে দেখা যায় তিনি ছোটখাটো ম্যাচ খেলেন তবে মেইন পর্দায় তাকে আমরা দেখছি না। তার রিটার্ন কবে করতে পারেন? এখানে একটা বিষয় আছে ইউএফসির বর্তমানে যিনি চেয়ারম্যান অ্যান্ড সিইও ড্যানা হোয়াইট তার সাথে এখন তার মোটামুটি সম্পর্ক অনেক ভালো এবং আমরা জানি ইউএফসির সাথে ডাব্লিউডাব্লিউ এর চুক্তি হয়েছে এবং তাদের মধ্যে একটা ডিলও আছে। সো সেই ডিল অনুযায়ী ইউএফসির ফাইটাররা কিন্তু ডাব্লিউডাব্লিউ তে আসতে পারবে আরকি। তো ড্যানা হোয়াইট একটা ইন্টারভিউতে সম্প্রতি তার মতামত শেয়ার করেছেন যে তিনি আগ্রহী ম্যাট রিডলকে এবার ডাব্লিউডাব্লিউ তে ফিরিয়ে আনতে। তো দেখা যাক ম্যাট রিডল কিভাবে তিনি ডাব্লিউডাব্লিউ তে ফিরে আসেন আমাদের মনে আবার কিভাবে জায়গা করে নেন আরকি। আমরা সবাই সেই আশায় থাকবো। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।